ক্ষমতা আর অর্থের চূড়ায় বসে থাকা একজন মানুষ যখন বুঝতে পারেন তার তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্যের ভিত্তি নিচ থেকে উইপোকায় খেয়ে ফেলছে, তখন তিনি কি করেন? তিনি কি শুধু রিপোর্ট আর ফাইলের উপর ভরসা করে বসে থাকেন? শাফায়েত মাহমুদ তা করেননি। তিনি বুঝতে পেরেছিলেন শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচের ঘরে বসে ফাইলের পাতা উল্টালে লোকসানের অঙ্ক দেখা যায় ঠিকই, কিন্তু সাধারণ মানুষের চুরি যাওয়া দীর্ঘশ্বাস শোনা যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজের সিংহাসন ছেড়ে ধুলোমাখা পথে নামার। এক বিলিয়নিয়ার কর্পোরেট জায়ান্ট সাধারণ একজন অসহায় ক্লার্ক সেজে হাজির হলেন নিজেরই কোম্পানির এক শাখায়। তিনি ভেবেছিলেন হয়তো কিছু টাকার দুর্নীতি হচ্ছে, কিন্তু সেখানে পা রেখেই তিনি এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলেন যা মানবতাকেই কাঠকড়ায় দাঁড় করিয়ে দেয়। গরিব কর্মচারীদের ঘামের টাকা জোর করে কেড়ে নেওয়া হচ্ছিল। আসল অভাবীদের পাওনা আটকে রেখে জাল কাগজের পাহাড় বানিয়ে কোটি টাকার খেলা চলছিল। যখনই সাধারণ ক্লার্ক তার আসল রূপ ধারণ করলেন, তখন দুর্নীতির সেই বিরাট প্রাসাদ তাসের খড়ের মতো ভেঙে পড়ল। আসুন, বিশ্বাসের ভিত কাঁপিয়ে দেওয়া এক অসাধারণ লড়াইয়ের গল্পে প্রবেশ করি। জুন ২০২৩-এর এক বৃষ্টির সকাল ছিল। চট্টগ্রামের রাস্তায় মেঘের ছায়া নেমে এসেছিল, যেন আকাশ শহরের বুকে কোনো পুরনো দুশ্চিন্তা রেখে দিয়েছে। আগ্রাবাদের শেখ মুজিব রোডে লাল বাসগুলো ভেজা ধোঁয়ার মতো এগিয়ে যাচ্ছিল। দোকানগুলোর শাটার অর্ধেক খোলা ছিল। নারিকেল গাছ থেকে জলের ফোঁটা ঝরছিল এবং রাস্তার ধারের ছোট ছোট চায়ের দোকান থেকে আদা চা আর গরম সিঙাড়ার গন্ধ উঠছিল। এই শহরের ঠিক মাঝখানে কাঁচের উঁচু ভবনে সহস্র সুরক্ষা ফিনান্সিয়াল গ্রুপের চট্টগ্রাম শাখা ছিল। বাইরে থেকে ভবনটি চকচক করত, কিন্তু ভেতরে এমন কিছু পড়ছিল যার দুর্গন্ধ এখনও কোনো বড় ঘর পর্যন্ত পৌঁছয়নি। ঢাকায় নিজের শান্ত বড় কেবিনে বসে শাফায়েত মাহমুদ কয়েক ঘণ্টা ধরে সেই শাখারই রিপোর্ট দেখছিলেন। বাকি সব শাখা ঠিকঠাক চলছিল, কিছু তো প্রত্যাশার চেয়েও বেশি লাভে ছিল, কিন্তু চট্টগ্রাম শাখা টানা লোকসানে যাচ্ছিল। এই বিষয়টি শাফায়েতকে চিন্তায় ফেলছিল, কারণ চট্টগ্রামের মানুষ বীমাকে শুধু কাগজ মনে করে না, তারা এটাকে তাদের বার্ধক্য, তাদের পরিবার এবং তাদের ভবিষ্যতের নিরাপত্তা ভেবে কেনে। শাফায়েত ফাইল বন্ধ করলেন এবং জানালার বাইরে দেখতে লাগলেন। তার নিজের ছোটবেলার কথা মনে পড়ল, যখন তার মা কিছু কয়েন বাঁচিয়ে সংসার চালাতেন। তিনি জানতেন যে গরিব মানুষ যখন বীমায় টাকা রাখে, তখন সে শুধু টাকাই দেয় না, সে তার বিশ্বাসটুকুও দেয়। ধীরে ধীরে তিনি বললেন, যদি টাকা যায় তবে তা ফিরে আসতে পারে, কিন্তু যদি মানুষের বিশ্বাস চুরি হয় তবে তা শুধু লোকসান নয়, পাপ। সেই মুহূর্তেই শাফায়েত সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি মালিক হয়ে নয়, একজন সাধারণ মানুষ হয়ে চট্টগ্রাম যাবেন। সেই সিদ্ধান্তের পরই শাফায়েত মাহমুদ তার জীবনের হয়তো সবচেয়ে কঠিন অভিনয় শুরু করলেন। পরের দিন সকালে ঢাকার প্রথম ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছালেন, কিন্তু এবার তার সাথে কোনো সহকারী ছিল না, কোনো ড্রাইভার ছিল না, কোনো দামি গাড়িও ছিল না। এয়ারপোর্টের ওয়াশরুমে তিনি আয়নায় নিজের মুখ দেখলেন এবং কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলেন। দামি ঘড়ি খোলা হয়ে গিয়েছিল, চকচকে জুতো বদলানো হয়ে গিয়েছিল এবং ইস্ত্রি করা সাদা শার্টের জায়গায় এখন একটা হালকা ফিকে শার্ট ছিল। কাঁধে পুরনো কাপড়ের থলে, পায়ে সাধারণ চপ্পল এবং পকেটে শুধু ততটুকুই টাকা যতটুকু একটা চাকরি খোঁজা মানুষ নিজের সাথে রাখে। আজ থেকে তিনি শাফায়েত মাহমুদ ছিলেন না, আজ তিনি ছিলেন মফিজুর রহমান, এমন একজন মানুষ যাকে পৃথিবী সহজেই উপেক্ষা করতে পারে। দুপুর নাগাদ আগ্রাবাদ রোডের কাছে সহস্র সুরক্ষার চট্টগ্রাম শাখার সামনে পৌঁছে গেলেন। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে আর্দ্রতা তখনও ছিল। ভবনটি বড় ছিল, চকচকে ছিল, কিন্তু শাফায়েতের নজর সেই চাকচিক্যের দিকে ছিল না, দরজা দিয়ে ভেতরে বাইরে আসা মানুষের মুখের দিকে ছিল। কিছু কর্মচারী তাড়াহুড়োর মধ্যে ছিল, কিছু গ্রাহকের মুখ ক্লান্ত ছিল, আর কিছু মানুষ এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা কয়েক ঘণ্টা ধরে কোনো উত্তর পায়নি। ভেতরে যাওয়ার আগে রাস্তার ধারে একটি ছোট চায়ের দোকানে তার চোখ পড়ল। টিনের চালের নিচে এক বৃদ্ধা চা ছাঁকছিলেন। ইনিই ছিলেন রহিমা খালা। তিনি মফিজুর রহমানকে দেখলেন, তার ভেজা কাঁধ এবং পুরনো থলের দিকে নজর দিলেন এবং কিছু না জিজ্ঞেস করেই এক গ্লাস গরম চা এগিয়ে দিলেন। শাফায়েত পকেট হাতড়াল এবং সংকোচের সাথে বললেন, খালা, এখন ভাঙতি নেই। খালা হাসলেন, চায়ের জন্য ভাঙতি লাগে না, মন চাই বাবা, খেয়ে নাও। চাকরি খুঁজতে বেরোনো মানুষের খালি পেটে যাওয়া উচিত নয়। শাফায়েত চা নিলেন। ওটা কোনো বড় জিনিস ছিল না, কিন্তু সেই গ্লাসের উষ্ণতা তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। খালা ভবনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন,
বড় জায়গায় বড় মানুষ মিলবে এটা জরুরি নয়, তবে তুমি তোমার মাথা নইও না। মানুষ গরিব হয়ে গেলেও চলে, মন গরিব হওয়া উচিত নয়। এই কথা সাফায়েতের মনে গেঁথে গেল। তিনি খালাকে ধন্যবাদ জানালেন এবং ধীরে ধীরে অফিসের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় বৃদ্ধ নিরাপত্তারক্ষী মোবারক চাচা দাঁড়িয়েছিলেন। তার চোখে সেই ক্লান্তি ছিল যা বছরের পর বছর অন্যদের সালাম করতে করতে এসে যায়। সাফায়েত বিনম্রভাবে বললেন, ক্লার্কের চাকরির জন্য এসেছি। মোবারক চাচা তাকে এক মুহূর্ত দেখলেন, তারপর ভেতরের দিকে নজর ঘোরালেন, যেন তিনি জানেন যে এই ভবনের ভেতরে গরিব মানুষের সম্মানের দাম কতটা সস্তা। তিনি দরজা খুলতে খুলতে শুধু এতটুকুই বললেন, আল্লাহ সহায় হন। রিসেপশনে বসা মেয়েটি না হেসেই ফর্ম তার দিকে এগিয়ে দিল। কিছুক্ষণ পর তাকে এইচআরের ঘরে ডাকা হলো। ঘরে ফারহানা পারভিন বসেছিল। তার শাড়ি পরিপাটি ছিল, গলা মিষ্টি ছিল, কিন্তু চোখে এমন অহংকার ছিল যা সামনের মানুষটিকে ছোট অনুভব করানোর জন্য যথেষ্ট ছিল। সে ফর্ম দেখল এবং বলল, মফিজুর রহমান, এত অভিজ্ঞতার পরও ক্লার্কের চাকরি? সাফায়েত মাথা নিচু করে বললেন, প্রয়োজন আছে ম্যাডাম, যে কাজ পাব সততার সাথে করব। ফরহানা হালকা হাসল, সততা ভালো জিনিস, কিন্তু এখানে শুধু সততায় কাজ চলে না, এখানে সমঝদারিও চাই। সাফায়েত শান্ত থাকলেন। আমি বুঝলাম না ম্যাডাম। ফারহানা চেয়ারের সামনের দিকে ঝুঁকে গলা নামিয়ে নিল। এখানে একটা অভ্যন্তরীণ ওয়েলফেয়ার অনুদান হয়, প্রথম মাসের বেতন তাতে দিতে হয়। এটাকে নিয়ম ভেব না, সমঝদারি ভাবো। যারা ব্যবস্থা বোঝে তারাই টেকে। ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। সাফায়েতের ভেতরে রাগ জেগে উঠল, কিন্তু মুখে সেই অসহায় মানুষের মতো শান্তি বজায় থাকল। যে কোম্পানি তিনি মানুষের সুরক্ষার জন্য বানিয়েছিলেন, সেখানে চাকরি পাওয়ার আগেই গরিব মানুষের প্রথম রোজগার চাওয়া হচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, ঠিক আছে ম্যাডাম, যেমনটা আপনি বলেন। ফারহানার মুখে সন্তুষ্টি নেমে এলো। তার মনে হলো আরও একজন বাধ্য মানুষ তার জালে ধরা পড়েছে। কিন্তু সে কি করে জানবে যে সামনে বসা এই মানুষটি বাধ্য নয়, ঝড়ের আগের নীরবতা। ঘর থেকে বেরোনোর সময় সাফায়েত পুরো অফিসটা দেখলেন। দেওয়ালে পরিবারগুলির হাসিমুখের ছবি ছিল, কিন্তু বাতাসে ভয় ভাসছিল। সেই মুহূর্তেই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এখন তিনি শুধু লোকসানের হিসেব দেখবেন না, তিনি এই জায়গাটায় লুকিয়ে থাকা অপমান, লোভ আর অন্যায়ের শেকড় পর্যন্ত যাবেন। পরের দিন সকালে যখন মফিজুর রহমান নামে তার জয়নিং পূর্ণ হল, সাফায়েত মাহমুদকে শাখার এক কোনায় রাখা ছোট্ট একটি টেবিলে বসিয়ে দেওয়া হলো। টেবিলটা সাধারণ ছিল, চেয়ারটা একটু নড়ত এবং সামনে ফাইলগুলোর এমন একটা স্তূপ ছিল যার মধ্যে অনেক মানুষের আশা চাপা পড়ে চুপ করে আছে বলে মনে হচ্ছিল। কিন্তু সাফায়েত কোনো অভিযোগ করলেন না। তিনি এই জায়গা থেকেই সত্যটা দেখতে চাইছিলেন, কারণ উঁচু চেয়ারে বসা মালিক প্রায়শই সেটাই দেখতে পায় না যা নিচে বসা কর্মচারী রোজ সহ্য করে। কিছুক্ষণ পর অপারেশন ম্যানেজার রাশেদ খান তার কাছে এলো। মুখে হাসি ছিল, কিন্তু গলায় একটা অদ্ভুত রকমের সতর্কতা। সে ফাইলগুলোর দিকে ইশারা করে বলল, মফিজুর, এখানে প্রতিটি ফাইলের নিজস্ব রাস্তা থাকে, যা বলা হবে সেটাই করবে। নতুন লোকেরা যদি বেশি প্রশ্ন করে তাহলে তাদের কাজ বুঝতে অসুবিধা হয়। সাফায়েত মাথা নিচু করে বললেন, জি স্যার, আমি খেয়াল রাখব। বাইরে থেকে তিনি একজন চুপচাপ কর্মচারী ছিলেন, কিন্তু ভেতরে তার মন প্রতিটি শব্দ ধরে রাখছিল। কোন ফাইল তাড়াতাড়ি এগোয়, কোন ফাইল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়, কোন গ্রাহককে বারবার ফিরিয়ে দেওয়া হয়, এখন এগুলো সবই তার নজরে আসতে শুরু করেছিল। দুপুরের আগে একজন রোগা পাতলা যুবক ঘাবড়ে গিয়ে অফিসে প্রবেশ করল। তার হাতে নীল রঙের ফাইল ছিল, চুল পরিপাটি করে আঁচড়ানো ছিল এবং চোখে তেমন আশাই ছিল যেমনটা কোনো গরিব ঘরের ছেলে প্রথম চাকরির দিন নিয়ে আসে। তার নাম ছিল তানভীর আহমদ। সে সীতাকুণ্ডের কাছের একটি ছোট এলাকা থেকে এসেছিল। রিসেপশনে সে আস্তে করে বলল যে আজ তার জয়নিং আছে। কিছুক্ষণ পর ফারহানা পারভিন তাকে নিজের ঘরে ডাকল। দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সাফায়েত নিজের ফাইলের উপর ঝুঁকে থাকলেন, কিন্তু কান ভেতরের আওয়াজগুলোর দিকে স্থির ছিল। ফারহানার গলা মিষ্টি ছিল, কিন্তু তাতে কোনো উষ্ণতা ছিল না। তানভীর, তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কিছু অভ্যন্তরীণ ঐতিহ্য আছে। পয়লা বৈশাখ আসতে চলেছে, তাই স্টাফ ওয়েলফেয়ার অনুদান দিতে হয়। তানভীর সংকোচের সাথে জিজ্ঞেস করল, ম্যাডাম কত? প্রথম মাসের পুরো বেতন? ফারহানা খুব স্বাভাবিকভাবে বলল, যেন এটা খুব ছোট ব্যাপার। কয়েক মুহূর্ত নীরবতা থাকল, তারপর তানভীরের চাপা গলা শোনা গেল, ম্যাডাম, বাবার শরীর ঠিক নেই, ওষুধের জন্য টাকা চাই, মা মাছ বিক্রি করেন, আমি কি একটু একটু করে দিতে পারি? ফারহানার গলা এবার ঠান্ডা হয়ে গেল।
কোম্পানি তোমার বাড়ির গল্প শোনার জন্য চলে না। তানভীর, প্রবেশনে আছো, শুরুতেই যদি সহযোগিতা না করো তাহলে রিপোর্ট কেমন তৈরি হবে বুঝে নাও। সাফায়েতের আঙুল ফাইলের উপর থমকে গেল। তার ভেতরে রাগ ফুলে উঠল, কিন্তু সেটা মুখ পর্যন্ত আসতে দিলেন না। এটাই তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল, অন্যায় দেখতে পেয়েও সঠিক সময় পর্যন্ত নীরব থাকা। দুপুরে তানভীর যখন বাইরে বেরোল, তার চোখ জলে ভরা ছিল। সে কারোর সাথে চোখ না মিলিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। অফিসে অনেকেই দেখল, কিন্তু সবাই মাথা নিচু করে নিল। হয়তো এখানে প্রত্যেকেই কখনো না কখনো নিজের বাধ্যবাধকতাকে বন্ধক রেখেছিল। দুপুরে সাফায়েত ক্যান্টিনের এক কোণায় বসেছিলেন। তানভীর সামনের টেবিলে সিঙ্গাড়ার প্লেট নিয়ে চুপ করে বসেছিল। সাফায়েত নরম গলায় জিজ্ঞেস করলেন, বাড়ি দূরে? তানভীর আস্তে করে বলল, সীতাকুণ্ডের কাছে। বাবা নৌকায় কাজ করতেন, এখন বিছানায় আছেন। ভেবেছিলাম প্রথম বেতন দিয়ে ওষুধ আর বাড়ির একটু ধার শোধ করব। তার কথার মধ্যে কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। সাফায়েতের ওই ক্লান্তিটাই সবচেয়ে বেশি বিঁধল। সন্ধে যখন অফিস খালি হতে লাগল, তানভীর সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল, হয়তো বাড়িতে ফোন করার সাহস জোগাড় করছিল। সাফায়েত তার কাছে গেলেন, পকেট থেকে কিছু মোড়ানো নোট বের করলেন এবং তার ফাইলের মাঝে রেখে দিলেন। তানভীর চমকে উঠল, এটা কেন? সাফায়েত শান্ত স্বরে বললেন, ওষুধের প্রথম রসিদটা কাটা হয়ে যাক, এতটুকু বুঝে নাও। যখন কখনো তোমার কাছে থাকবে, অন্য কারোর সাহায্য করে দিও। তানভীরের চোখ আবার ভরে এলো, কিন্তু এবার তাতে একটু আলোও ছিল। সাফায়েত এগিয়ে গেলেন। এখন সে পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে এই ব্যাপারটা শুধু টাকার ছিল না। এই অফিসে গরিব মানুষের প্রয়োজনকে নিয়ম বানিয়ে লুট করা হচ্ছিল, আর ওই লুটকেই ব্যবস্থার নাম দেওয়া হচ্ছিল। মফিজুর রহমান চুপ ছিল, কিন্তু সাফায়েত মাহমুদের ভেতরের সিদ্ধান্ত আরও গভীর হয়ে গিয়েছিল। পরের কয়েকদিনে মফিজুর রহমানের নামে বসে থাকা সাফায়েত মাহমুদ শাখার আসল চাল বুঝতে শুরু করলেন। কোন ফাইল বিনা কারণে আটকে যায়, কোন গ্রাহককে বারবার ফিরিয়ে দেওয়া হয় এবং কোন কাগজে যাচাই ছাড়াই স্ট্যাম্প লেগে যায়। এখন এই ব্যাপারগুলো ধীরে ধীরে তার সামনে খুলতে শুরু করেছিল। তিনি কথা কম বলতেন, দেখতেন বেশি, কারণ সত্য প্রায়শই কোলাহলে নয়, ছোট ছোট অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে। এমনই এক দুপুরে দরজার কাছে এক বৃদ্ধা এসে থমকে দাঁড়ালেন। হাতে পুরনো কাপড়ের থলে ছিল, যার ভেতরে প্লাস্টিকে মোড়ানো একটা ফাইল রাখা ছিল। শাড়ির পাড় ভেজা ছিল, মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে তখনও আশার হালকা শিখা বেঁচেছিল। তিনি রিসেপশনের কাছে গিয়ে বললেন, মা, আমার ফাইলের কোনো খোঁজ মিলল কি? রিসেপশনের মেয়েটি ওপর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল, নাম? সালেহা বেগম। তিনি ধীর গলায় বললেন, আমার স্বামীর ক্লেম আছে, গত বছর বন্দরে দুর্ঘটনা ঘটেছিল। মেয়েটি কম্পিউটারে দেখল এবং প্রায় মুখস্থ গলায় বলল, ডকুমেন্ট এখনও অসম্পূর্ণ দেখাচ্ছে, পরের সপ্তাহে আসবেন। সালেহা বেগম তাড়াতাড়ি থলে থেকে কাগজ বের করলেন। মা, এসব আমি আগেও দিয়েছি, পুলিশ পেপার আছে, হাসপাতালের পেপার আছে, কোম্পানির চিঠিও আছে, আমি অনেক দূর থেকে আসি। মেয়েটি এবার একটু বিরক্ত হয়ে বলল, খালা, সিস্টেমে যা আছে সেটাই বলবো, লাইন আটকাবেন না। সালেহা বেগম চুপচাপ সরে গেলেন এবং কোণের চেয়ারে গিয়ে বসলেন। সাফায়েত নিজের টেবিল থেকে এসবই দেখলেন। কিছুক্ষণ পর তিনি জলের গ্লাস নিয়ে তার কাছে গেলেন। খালা, জল খেয়ে নিন। সালেহা বেগম গ্লাসটি নিলেন এবং তাকে এমনভাবে দেখলেন যেন দীর্ঘ সময় পর কেউ তার বয়সের সম্মান করেছে। আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন বাবা। সাফায়েত নরম স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কতবার এসেছেন এখানে? তিনি হালকা হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে ক্লান্তি ছিল। গোনা ভুলে গেছি। কখনো বলে স্ট্যাম্প নেই, কখনো বলে সই পরিষ্কার নয়, কখনো বলে ফাইল ওপরে গেছে। আমার স্বামী বলতেন, বীমা এই জন্যেই নেওয়া যাতে আমার পর তোমাকে কারোর সামনে হাত পাততে না হয়, কিন্তু এখন তারই টাকার জন্য আমি রোজ হাত জোর করছি। সাফায়েতের কাছে কোনো উত্তর ছিল না। তিনি জানতেন যে কোনো গরিবের ফাইলে শুধু কাগজ থাকে না, তাতে ঘরের উনুন, ওষুধ, ভাড়া এবং বাকি জীবনের শেষ আশা বাঁধা থাকে। ঠিক তখনই লুবনা আক্তার তাকে পুরনো দাবির কিছু ফাইল আলাদা করার জন্য দিলেন। এগুলোর মধ্যে যেগুলো খুব পুরনো সেগুলো আলাদা রেখে দিও, তিনি ধীর গলায় বললেন। তার গলায় একটা না বলা ভয় ছিল। ফাইলগুলোর স্তূপের নিচে সাফায়েত সালেহা বেগমের নাম দেখতে পেলেন। তিনি সাবধানে ফাইলটি খুললেন। ওপরে লেখা ছিল অসম্পূর্ণ নথিপত্র, কিন্তু ভেতরে প্রায় সব প্রয়োজনীয় কাগজ মজুদ ছিল। পুলিশ রিপোর্ট, মৃত্যু প্রমাণপত্র, নিয়োগকর্তার চিঠি, ব্যাংক বিবরণী। শুধু একটা ছোট্ট আপত্তি খোলা রাখা হয়েছিল, যেন কেউ ইচ্ছে করে দরজা অর্ধেক বন্ধ করে রেখেছে, যাতে বিষয়টা কখনো সম্পূর্ণ না হয়। তখনই অন্যদিকে বকুল মিয়া একটা নতুন ফাইল নিয়ে রাশেদ খানের ঘরে গেল। কয়েক মিনিটের মধ্যেই তাতে আর্জেন্ট প্রসেসিংয়ের মন্তব্য লেগে গেল।
সাফায়েত দূর থেকে দেখলেন যে ফাইলের ওপর প্রশ্ন ওঠা উচিত ছিল সেটা এগিয়ে যাচ্ছিল, এবং যে ফাইলে এক বৃদ্ধার জীবন আটকে ছিল সেটা ধুলো খাচ্ছিল। সন্ধ্যায় সালেহা বেগম উঠলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আজও উত্তর মিলবে না। যাবার সময় তিনি নিজের ফাইলটি বুকে জড়িয়ে ধরলেন। সাফায়েত শুধু এতটুকুই বললেন, খালা, আশা ছাড়বেন না। তিনি ফিরে তাকালেন। বাবা, আশা ছাড়ি না, শুধু কখনো কখনো মনে হয় আশাও বুড়ো হয়ে গেছে। তার যাবার পর সাফায়েত অনেকক্ষণ চুপচাপ বসে থাকলেন। দরজার কাছে পয়লা বৈশাখ ওয়েলফেয়ার অনুদানের নতুন নোটিশ সাঁটানো হয়ে গিয়েছিল, কিন্তু তার নজর সেদিন শুধু সালেহা বেগমের পুরনো ফাইলের ওপরই আটকে রইল। এখন এই ফাইলটি কেবল একটা দাবি ছিল না, এটি সেই অন্যায়ের প্রথম চাবি ছিল যা খোলা জরুরি হয়ে পড়েছিল। দরজার কাছে সাঁটানো ওই নোটিশটি পরের দিন পুরো অফিসে চুপচাপ ছড়িয়ে পড়ল। ওপরে রঙিন অক্ষরে লেখা ছিল, পহেলা বৈশাখ ওয়েলফেয়ার অনুদান। বাইরে বাজারে ফুল ও মঙ্গল শোভাযাত্রার উপকরণ সাজানো শুরু হয়েছিল। দোকানগুলোতে বৈশাখী শাড়ি চকচক করছিল এবং ঘরে ঘরে পান্তা ইলিশের কথা হতে শুরু করেছিল। কিন্তু এই শাখার ভেতরে উৎসবের আনন্দের চেয়ে একটা না বলা চাপ ঘুরে বেড়াচ্ছিল। সকালে ফারহানা পারভিন মিটিং ডাকল। সে সব সময়ের মতোই হাসছিল। সে বলল, পহেলা বৈশাখ আমাদের কাছে শুধু উৎসব নয়, পরিবারের অনুভূতি। আমরা সবাই একটা টিম, তাই প্রত্যেকের ছোট্ট একটু অনুদান জরুরি। ঘরে হালকা হাততালি বাজল, কিন্তু সাফায়েত মাহমুদ, যিনি তখনও সবার কাছে মফিজুর রহমান ছিলেন, তিনি বুঝে গেলেন যে এই হাততালি খুশির নয়, বাধ্যবাধকতার ছিল। কেউ প্রশ্ন করল না। হয়তো এখানকার লোকেরা শিখে নিয়েছিল যে চুপ থাকাও চাকরির একটা অংশ। মিটিংয়ের পর রাশেদ একটি তালিকা বের করল। নাম ডাকা শুরু হল। প্রথমে কিছু কর্মচারী খামগুলো টেবিলের ওপর রাখল। তারপর আওয়াজ এলো, তানভীর আহমেদ। তানভীর ধীরে ধীরে সামনে এলো। তার মুখে সংকোচ ছিল। সে টাকা দিল এবং সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। সাফায়েত তার চোখের দিকে তাকালেন। সেখানে সেই চিন্তাই ছিল যা গত কয়েকদিন আগে ক্যান্টিনে দেখা গিয়েছিল। হয়তো সেই টাকাটা কোথাও থেকে ধার নিয়েছিল। তারপর রাশেদ ডাকল, মোবারক চাচা। বৃদ্ধ নিরাপত্তারক্ষী ধীরে ধীরে ভেতরে এলেন। তিনি নিজের পকেট থেকে পুরনো মানিব্যাগ বের করলেন। তাতে কিছু মোড়ানো নোট ছিল। তিনি সেগুলো গুনতে থাকলেন। তারপর এক মুহূর্তের জন্য থেমে গেলেন, যেন মনে মনে হিসেব চলছিল। ঘরের খরচ, ওষুধ, নাতনির জন্য নতুন জামা এবং চাকরি বাঁচানোর বাধ্যবাধকতা। ফারহানা মিষ্টি গলায় বলল, চাচা, আপনি তো আমাদের সবচেয়ে পুরনো লোক, আপনার কাছ থেকেই বাকি স্টাফ শেখে। মোবারক চাচা মাথা নিচু করলেন এবং টাকাটা টেবিলের ওপর রেখে দিলেন। সেই মুহূর্তে সাফায়েতের মনে হল যেন কেউ একজন বৃদ্ধের পকেট থেকে নয়, তার নীরব সম্মান থেকে কিছুটা অংশ কেটে নিল। দুপুরের দিকে সাফায়েত কিছু কাগজ নিয়ে করিডোর দিয়ে যাচ্ছিলেন। ফারহানার ঘরের দরজা একটু খোলা ছিল। ভেতরে রাশেদ আর বকুল মিয়া বসেছিল। বকুল ধীর স্বরে বলল, এবার হিসেব পরিষ্কার রেখো, যার ভাগ যেখানে যাবার ঠিক সময় পৌঁছে যাওয়া চাই। রাশেদ সাথে সাথে বলল, ক্যাশ আলাদা থাকবে, বাকিটা ভাউচারে সামলে নেওয়া যাবে। সাফায়েতের পা ধীর হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। তিনি কাগজের ফাইল নিয়ে এগিয়ে গেলেন, র্যাকে রাখলেন এবং ফেরার সময় দেখল যে শামীম হাসান কম্পিউটারে খরচের কোড বদলাচ্ছিল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এখন এটা স্টাফ ওয়েলফেয়ারে দেখাবে, বাইরে থেকে দেখলে সব কিছু ঠিক লাগবে। ফারহানা সন্তুষ্টির সাথে বলল, শুধু নাম পরিষ্কার থাকা চাই, কারোর সন্দেহ হওয়া উচিত নয় যে কে কি পেল আর কে কিছুই পেল না। বিকেলের দিকে হাবিবুর রহমান ফিল্ড থেকে ফিরল। তার হাতে কিছু রাসিদ ছিল। সে বকুলকে বলল, দুটি নামের রাসিদ তৈরি আছে, কেউ যদি জিজ্ঞেস করে তবে বলে দিও জিনিসপত্র বাড়িতে পৌঁছে গেছে। বকুল হাসল, বৈশাখ তো, কাগজে কলমে সবারই আশীর্বাদ পাওয়া উচিত। এই কথা শুনে সাফায়েতের ভেতরে এক ঠান্ডা অস্থিরতা জেগে উঠল। এখন ব্যাপারটা পরিষ্কার ছিল, এটা ওয়েলফেয়ার ফান্ড ছিল না, এটা উৎসবের নামে তৈরি করা একটা ছোট জাল ছিল, যার মধ্যে কর্মচারীদের অসহায়তা, নকল ভাউচার এবং মিথ্যে রাসিদগুলো একসাথে বোনা হচ্ছিল। অফিস বন্ধ হতে শুরু করলে সাফায়েত গিটের কাছে দাঁড়িয়ে গেলেন। মোবারক চাচা চেয়ারে একা বসেছিলেন। সাফায়েত জিজ্ঞেস করলেন, বাড়িতে বৈশাখের প্রস্তুতি চলছে? চাচা হালকা হাসলেন। প্রস্তুতি তো সব ঘরেই হয় বাবা, এবার নাতনির জন্য জামা কাপড় কেনার কথা ছিল, এখন আগামী মাসে দেখব। সাফায়েত কিছু মুহূর্ত চুপ থাকলেন। বাইরে শহরে আলো বাড়ছিল, মানুষ তাদের পরিবারের জন্য ছোট ছোট খুশিগুলো কিনছিল, কিন্তু এই ভবনের ভেতরে উৎসবের নাম করে সেই খুশিগুলো থেকেই টাকা কেটে নেওয়া হচ্ছিল। সেই রাতে মফিজুর রহমান চুপচাপ বাইরে বেরিয়ে এলো, কিন্তু সাফায়েত মাহমুদের ভেতরের সিদ্ধান্ত আরও কঠোর হয়ে গিয়েছিল। এখন তিনি শুধু ফাইলের চুরি নয়, আত্মার চুরিও দেখতে পাচ্ছিলেন।
এবং এই বৈশাখের আলোয় লুকিয়ে থাকা লোভের ছায়াকে তিনি এমনি এমনি রেহাই দিয়ে যেতে দেবেন না। উৎসলের নামে চলা খেলার পর সাফায়েত মাহমুদ এখন প্রতিটি মুখ নতুনভাবে পড়তে শুরু করেছিলেন। কেউ কতটা কথা বলে তার চেয়ে বেশি জরুরি ছিল যে কে কোন কথায় চুপ হয়ে যায়। এই নীরবতার মাঝেই একটা মুখ বারবার তার নজরে এলো, লুবনা আক্তার। লুবনা শাখার অ্যাকাউন্টস সামলাত। বয়স প্রায় 50-এর কাছাকাছি ছিল। কপালে চিন্তার ভাঁজ, চুলে হালকা পাক, আর কথা বলার ধরন এমন যেন প্রতিটি শব্দ আগে ভয়ের কাছ থেকে অনুমতি নিত। সে ফারহানার মতো শালাক ছিল না, রাশেদের মতো চতুরও দেখাত না, কিন্তু যখনই কোনো সন্দেহজনক পেমেন্ট তার টেবিলে আসত, তার হাত কয়েক মুহূর্তের জন্য থেমে যেত। সেই সন্ধ্যায় অফিস ধীরে ধীরে খালি হয়ে গিয়েছিল। বাইরে অন্ধকার নামছিল এবং ভেতরে শুধু কম্পিউটার স্ক্রিনের হালকা আলোটুকু বেঁচেছিল। রাশেদ মফিজুর রহমানকে কিছু পুরনো পেমেন্ট রেকর্ড গুছিয়ে রাখতে বলেছিল। হয়তো তার মনে হয়েছিল যে নতুন ক্লার্ক অনেকক্ষণ বসে ছোট ছোট কাজগুলো শেষ করে দেবে। সাফায়েতের জন্য এটাই সুযোগ ছিল। কোলাহল কম ছিল আর কাগজগুলো কথা বলতে শুরু করেছিল। রাত প্রায় 8টার দিকে অ্যাকাউন্ট সেকশন থেকে ধীর আওয়াজ এলো। সাফায়েত দেখলেন লুবনা আক্তার নিজের টেবিলে বসে কিছু পাতা আলাদা করছিল। সে পুরো গ্রাহক রেকর্ড বের করছিল না, শুধু পেমেন্ট সামারি, অ্যাপ্রুভাল কোড, তারিখ আর লেজারের ছোট কপিগুলো আলাদা করে রাখছিল। তবুও তার হাত কাঁপছিল। সাফায়েত ধীরে ধীরে বললেন, লুবনা ম্যাডাম। লুবনা চমকে উঠল। ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি শুধু পুরনো রেকর্ড দেখছিলাম। সাফায়েত পাতাটা তুলে টেবিলে রেখে দিলেন। ভয় পাবেন না, আমি এটা জিজ্ঞেস করছি না যে আপনি কি লুকাচ্ছেন। আমি এটা জানতে চাইছি যে আপনি কাকে ভয় পাচ্ছেন। লুবনা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর চেয়ারে বসে পড়ল। যেন দীর্ঘ সময় ধরে আটকে রাখা কোনো বোঝা হঠাৎ করে ভারী হয়ে গিয়েছিল। মফিজুর, তুমি নতুন, এসব কথা থেকে দূরে থাকো। এখানে যা দেখা যায় বিষয়টা তার চেয়েও বড়। সাফায়েত শান্ত স্বরে বললেন, কখনো কখনো নতুন মানুষ সেটাই দেখে খেলে যা পুরনো লোকেরা দেখতে ভয় পায়। লুবনার চোখে জল ভরে এলো। আমি ভুল মানুষদের সাথে নেই, কিন্তু আমি সাহসীও নই। আমার মেয়ে নার্সিং পড়ছে, বাড়ির লোন আছে, চাকরি গেলে সব কিছু ভেঙে পড়বে। সাফায়েত প্রথমবার তার ভয়টা পরিষ্কার অনুভব করলেন। এটা লোভের ভয় ছিল না, এটা সেই মানুষের ভয় ছিল যে সত্যটা জানে কিন্তু সত্য বলার মূল্য চোকাতে কাঁপে। লুবনা একটা কাগজ তার দিকে এগিয়ে দিল। এই দেখো, অনেক বড় বড় ক্লেম সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। হেড অফিসের কমপ্লায়েন্স সিস্টেম থেকে ওভাররাইড অ্যাপ্রুভাল কোড এসেছে, আর তারপর ওই ফাইলের ওপর প্রশ্ন করা নিষেধ হয়ে গিয়েছে। হেড অফিস থেকে? সাফায়েত ধীর গলায় জিজ্ঞেস করলেন। হ্যাঁ, চট্টগ্রাম শাখা একা এত বড় খেলা খেলতে পারে না। প্রতিটি বড় ফাইলে একই রকম কোড আছে। সালেহা বেগমের মতো আসল ফাইলগুলো আটকে থাকল, আর কিছু অসম্পূর্ণ ফাইল রাতারাতি মঞ্জুর হয়ে গেল। সাফায়েত কাগজগুলো মনোযোগ দিয়ে দেখলেন। টাকার অঙ্ক, তারিখ আর কোড সাধারণ কর্মচারীর নাগালের বাইরে ছিল। তিনি তার ছোট নোটপ্যাড বের করলেন এবং প্রয়োজনীয় কোড, তারিখ আর ফাইল নম্বর লিখে নিলেন। তারপর কাগজগুলো আবার লুবনার দিকে এগিয়ে দিলেন। এগুলো এখন নিজের কাছে সুরক্ষিত রাখুন, তিনি বললেন। তাড়াহুড়ো করলে প্রমাণ হারিয়ে যায়। লুবনা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই কিছু করতে পারবে? সাফায়েত সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি এখন মফিজুর ছিলেন, আর সত্যের সময় এখনও আসেনি। তিনি শুধু এতটুকুই বললেন, কেউ যদি সত্যকে বাঁচিয়ে রাখে তবে সত্য কখনো একা মরে না। লুবনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি আগে কাউকে এই জন্যই বলিনি, কারণ এখানে সত্য বলার আগে মানুষ নিজের বাচ্চাদের মুখ দেখে। ঘরটায় নীরবতা ছড়িয়ে পড়ল। এই নীরবতা ভয়েরও ছিল, আবার আশারও। যাওয়ার সময় লুবনা ধীর গলায় বলল, মফিজুর, তুমি যদি সত্যিই কিছু করতে পারো তবে সালেহা বেগমের ফাইলটা ভুলে যেও না। সাফায়েত তার দিকে তাকালেন। এখন কোনো ফাইলই আর ভোলা হবে না ম্যাডাম। সেই রাতে যখন তিনি অফিস থেকে বেরোলেন, চট্টগ্রামের বাতাস আগের চেয়ে বেশি ভারী লাগল। এখন তদন্ত কেবল শাখার লোকেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পথ সেই দরজার দিকে মোড় নিল যার ওপর সাফায়েত বছরের পর বছর ধরে ভরসা রেখেছিলেন। লুবনা আক্তারদের কাছ থেকে পাওয়া ওভাররাইড কোড সাফায়েত মাহমুদের মনে এক নতুন অস্থিরতা ভরে দিয়েছিল। এখন তার পরিষ্কার মনে হতে শুরু করেছিল যে শাখায় যা কিছু দেখা যাচ্ছে তা কেবল ওপরের আস্তরণ। আসল পথ অন্য কোনো জায়গা থেকে খুলছিল, আর চট্টগ্রাম শাখার লোকেরা শুধু সেই পথেই চলছিল। পরের দিন দুপুরে ফারহানা পারভিন তার বিশ্বস্ত লোকদের কনফারেন্স রুমে ডাকল। মফিজুর রহমান সাজা সাফায়েতকে বাইরে বসে কিছু পুরনো ফর্ম ক্রমানুসারে সাজাতে বলা হল। দরজা বন্ধ ছিল, কিন্তু আওয়াজ পুরোপুরি চাপা পড়ছিল না। ফারহানার গলা নিচু ছিল।
মেরিন গ্রুপ অ্যাক্সিডেন্ট ক্লেমের ফাইল এখন শেষ পর্যায়ে আছে। নৌকা, সরঞ্জাম, মৃত্যু এবং আহত শ্রমিকদের মিলিয়ে মোট টাকার অঙ্ক ৩০ কোটি পর্যন্ত যাবে। রাশেদ খান জিজ্ঞেস করল, ওপর থেকে রাস্তা পরিষ্কার আছে? ফারহানা বলল, যে জায়গা থেকে কোড আসার কথা সেখানে খবর পৌঁছে গেছে, আমাদের শুধু নিচের যোগসূত্রগুলো ঠিক রাখতে হবে। বকুল মিয়া ফাইল উল্টাতে উল্টাতে বলল, মেডিকেল আর লোকাল পেপারের কাজ পুরো হয়ে যাবে, দুটো নামের যাচাই বাকি আছে, ব্যাস। হাবিবুর রহমান ধীর গলায় যোগ করল, পতেঙ্গা এলাকার লোকেরা কাগজপত্রের উপর বেশি প্রশ্ন করে না, নৌকার নাম আর পরিচয় মিলে গেলে কাজ এগিয়ে যাবে। পতেঙ্গা, এই নামটা সাফায়েতের মনে আটকে গেল। কিছুক্ষণ পর রাশেদ তাকে কিছু কাগজ কপি করার জন্য দিল। সেগুলোর মধ্যেই একটা পাতায় নৌকার নাম ছিল রূপালী তারা। নিচে তথাকথিত মৃতদের তালিকা ছিল। সাফায়েতের চোখ একটা নামের ওপর আটকে গেল, কদম আলী, বয়স 52 বছর, পেশায় জেলে, সাথে নৌকার ছোট একটা রেজিস্ট্রেশন নম্বরও লেখা ছিল। সেদিন লাঞ্চ ব্রেকে সাফায়েত বাইরে বেরোলেন। অসুস্থতার অজুহাত দেখানো তার কাছে ঠিক মনে হল না। তিনি শুধু এতটুকুই বলে বেরোলেন যে কপি এবং পুরনো রেকর্ড জমা করে তিনি ফিরে আসবেন। রাস্তায় তিনি নোটপ্যাডে নৌকার নাম আর নম্বর দেখলেন, তারপর বাস ধরে পতেঙ্গার দিকে চলে গেলেন। সমুদ্রের কাছে পৌঁছতেই বাতাসে নুনের গন্ধ ছিল। পুরনো গুদাম, মাছের দোকান আর জালের মাঝে তিনি ধীরে ধীরে খোঁজ খবর নিতে লাগলেন। তিনি কারোর সাথে সরাসরি বিমার কথা বলেননি, শুধু নৌকার নাম জিজ্ঞেস করলেন। তৃতীয় একজন ব্যক্তি তাকে বন্দরের কাছে একটি ছোট মাছের দোকানের দিকে ইশারা করে দিল। সেখানে এক প্রৌঢ় লোক বরফঢর্সি ঝুড়ির কাছে বসে মাছ পরিষ্কার করছিল। হাতগুলো খসখসে ছিল, রোদ পুড়ে মুখ কালো হয়ে গিয়েছিল, আর চোখে সমুদ্রের পুরনো ক্লান্তি ছিল। সাফায়েত সাবধানে জিজ্ঞেস করলেন, আপনি কি কদম আলী? লোকটি ওপরের দিকে তাকাল। হ্যাঁ বলুন। রূপালী তারা কি আপনার নৌকা? কদম আলী সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ আছে। এখন মেরামতের কাজ চলছে, কিন্তু আগামী সপ্তাহে আবার সমুদ্রে যাবে। কেন? সাফায়েতের ভেতরে এক শীতল নীরবতা নেমে এলো। যে লোকটিকে ফাইলে মৃত বলে দেখানো হয়েছিল সে সামনে বসে শ্বাস নিচ্ছিল। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, সম্প্রতি কেউ কি আপনার কাছ থেকে কোনো সরকারি প্রকল্প বা বিমার কাগজের নামে কোনো নথিপত্র নিয়েছিল? কদম আলী কিছু ভেবে বলল, একজন লোক এসেছিল, বলল জেলেদের জন্য সাহায্য পাওয়া যাবে। আইডি কার্ডের কপি নিল, নৌকার নম্বর লিখল, 2 জায়গায় সই করালো। আমরা তো আর রোজ কাগজ পড়ি না সাহেব, বিশ্বাস করে নিয়েছিলাম। ওই লোকটিকে চিনতে পারবেন? মুখ মনে আছে? আবার এলে চিনে নেব। কদম আলীর গলায় এবার ভয় নেমে এসেছিল। আমার নামে কি কোনো ভুল কিছু হয়েছে? সাফায়েত নিজের গলা আরও শান্ত রাখলেন। এখন কাউকে কিছু বলবেন না, আপনার কাগজপত্র সাবধানে রাখুন। যদি ওই লোকটি আবার আসে তবে কথা বাড়ানোর আগে তার নাম জিজ্ঞেস করবেন। ফেরার পথে সাফায়েত নোটপ্যাডে সবকিছু লিখে রাখলেন, নৌকার নাম, নম্বর, কদম আলীর বয়ান, জায়গা আর তারিখ। এখন তার কাছে এমন এক ইশারা ছিল যা উপেক্ষা করা সম্ভব ছিল না। এই ফাইলটি অসম্পূর্ণ ছিল না, এটি একজন জীবিত মানুষকে কাগজে কলমে মৃত বানিয়ে দাঁড় করানো হয়েছিল। সন্ধ্যায় যখন তিনি শাখায় ফিরলেন তখন পরিস্থিতি স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু আইটি সেকশনের কাছে দাঁড়িয়ে থাকা শামীম হাসান তার দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছিল। সে কিছু বলল না, কিন্তু তার চোখে প্রশ্ন ছিল। সাফায়েত নিজের টেবিলে বসে পড়লেন। সত্য তার হাতে এসে গিয়েছিল, কিন্তু হয়তো প্রথমবার মিথ্যেও তার পায়ের শব্দ শুনতে পেয়েছিল। শামীম হাসানের ওই চাহনি সাফায়েত মাহমুদের মন থেকে নামছিল না। পরের দিন অফিসে পৌঁছলে সবকিছু স্বাভাবিক দেখালো, কিন্তু স্বাভাবিক জিনিসগুলোই অনেক সময় সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল, ফোন বাজছিল, ফাইলগুলোর কাজ চলছিল, কিন্তু মফিজুর রহমান সাফায়েত অনুভব করতে পারছিলেন যে এখন শুধু তিনিই অন্যদের দেখছেন না, কেউ তাকেও পড়ার চেষ্টা করছে। আইটি সেকশনে বসা শামীম গত কয়েকদিনের সিকিউরিটি ফুটেজ আর সিস্টেম লগ দেখতে শুরু করেছিল। রেকর্ড রুমের কাছে মফিজুরের উপস্থিতি, অ্যাকাউন্ট সেকশনে অনেকক্ষণ থাকা আর পতেঙ্গা যাওয়ার দিনে লম্বা লাঞ্চ ব্রেক, এগুলো সব ছোট ছোট টুকরো ছিল। কিন্তু শামীমের মতো লোকের মনে সন্দেহ জাগানোর জন্য এগুলোই যথেষ্ট ছিল। দুপুরের দিকে ফারহানা পারভিন সাফায়েতকে তার ঘরে ডাকল। এবার তার হাসি আগের মতো প্রাণ খোলা ছিল না। সে চা আনালো এবং খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, মফিজুর, কাজ কেমন চলছে? সাফায়েত মাথা নোয়ালেন। জি ম্যাডাম, শিখছি। ফারহানা চায়ের কাপ তুলল। তুমি বাকি নতুন লোকদের মতো নও, চুপ থাকো, মন দিয়ে শোনো, আর কখনো কখনো প্রয়োজনের চেয়ে বেশি মন দিয়ে দেখো। ঘরে কিছু মুহূর্তের নীরবতা নেমে এলো। সাফায়েত নিজের মুখে সেই সাধারণ ক্লান্তি বজায় রাখলেন।
নতুন জায়গা ম্যাডাম, ভুল যাতে না হয় তাই খেয়াল রাখি। বাড়ি কোথায় বলেছিলে যেন? মিরসরায়ের কাছে। সাফায়েত আগে থেকে বানিয়ে রাখা গল্প অনুযায়ী উত্তর দিলেন। আগে ভাইয়ের সাথে থাকতাম, এখন কাজের খোঁজে এখানে এসেছি। পরিবারে বিশেষ কেউ নেই, যেখানে কাজ পাই সেখানেই থেকে যাই। ফারহানা তাকে কিছুক্ষণ ধরে দেখতে থাকল, যেন কথার চেয়ে বেশি মুখের বলিরেখার মাঝে সত্য খুঁজছিল। তারপর বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো না বলে রেকর্ড রুম বা অ্যাকাউন্টসের আশেপাশে যাবে না। প্রতিটি জায়গার নিজস্ব কিছু সীমা থাকে। সাফায়েত শান্তস্বরে বললেন, খেয়াল রাখব ম্যাডাম। ঘর থেকে বেরোতেই তিনি বুঝতে পারলেন যে এখন সন্দেহ কেবল বাতাসে নয়, মানুষের নজরেও এসে গেছে। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সাফায়েত রাস্তায় স্বাভাবিক পায়ে এগিয়ে চললেন। প্রথমেই তার মনে হল পিছনের পায়ের শব্দ হয়তো এমনি কাকতালীয়, কিন্তু দুটো মোড় পেরোনোর পরও সেই একই ছায়া তার পিছনে ছিল। একটা দোকানের কাছে হালকা একটা মুখ দেখা গেল, হাবিবুর রহমান। সে ফোন দেখতে দেখতে হাঁটছিল, কিন্তু তার পা মফিজুরের পায়ের সাথেই যেন বাঁধা ছিল। সাফায়েত সোজা প্রধান রাস্তায় গেলেন না, তিনি বাজারের ছোট গলি দিয়ে ঘুরে এগিয়ে গেলেন। দোকানগুলোর শাটার অর্ধেক নেমে গিয়েছিল, লোকেরা ছাতা সামলাতে সামলাতে বাড়ি ফিরছিল। তিনি একটা পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে কাছে আবার দেখলেন। হাবিবুর তখনও পিছনে ছিল, তবে দূরত্ব বজায় রেখেছিল। তখনই তার রহিমা খালার চায়ের দোকান চোখে পড়ল। টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটা ধীর লয়ে পড়ছিল। সাফায়েত সেখানে পৌঁছলেন। খালা তার মুখের দিকে তাকালেন এবং সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে আজ ব্যাপারটা শুধু চায়ের নয়। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, পিছনে কেউ আছে নাকি বাবা? সাফায়েত খুব নিচু স্বরে বললেন, হ্যাঁ। খালা না ঘাবড়েই হঠাৎ জোরে বলে উঠলেন, আরে মফিজ, তুই আবার ভিজে গেলি? ভেতরে আয়, ও আমার বোনের ছেলে। বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে তো জ্বর চলে আসবে। এইটুকু বলেই তিনি সাফায়েতকে দোকানের পিছনের ছোট রাস্তা দিয়ে ভেতরে টেনে নিলেন। হাবিবুর রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ল। সে এদিক ওদিক দেখল, দোকানটার সামনে পর্যন্ত এলো। তারপর হয়তো সে কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পর সে বিরক্ত হয়ে ফিরে গেল। ভেতরের অন্ধকার ছোট্ট ঘরটায় সাফায়েত চুপ করে দাঁড়িয়ে থাকলেন। রহিমা খালা ধীর গলায় বললেন, সত্যের পথে চললে পিছু নেওয়ার মতো লোক পাবে। ভয় পেও না, কিন্তু একা চলো না। রাতে হোটেলে ফিরে সাফায়েত দরজা বন্ধ করতেই ফোনে অচেনা নম্বর থেকে মেসেজ এলো, কমপ্লায়েন্স ডেস্কের দিকে নজর দাও, কোড ওখান থেকেই বেরোয় যার উপর তুমি ভরসা করেছ। সাফায়েত অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরে এখন ঝড় আরও তীব্র হয়ে উঠেছিল। ওই মেসেজটি সাফায়েত মাহমুদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কমপ্লায়েন্স ডেস্ক, এই দুটো শব্দ তার মনে হাতুড়ির মতো বাজতে থাকল। এখন ব্যাপারটা পরিষ্কার ছিল যে চট্টগ্রাম শাখা কেবল একটা বনে ছিল, আসল হাত অন্য কোথাও থেকে সুতো টানছিল। কিন্তু সাফায়েত জানতেন যে তাড়াহুড়ো করে ধরা সত্য অনেক সময় আদালত পর্যন্ত পৌঁছানোর আগেই দুর্বল হয়ে পড়ে। তাই আগামী দুদিন তিনি খুব সাবধানে কাজ করলেন। তিনি লুবনা আক্তারের কাছ থেকে পাওয়া কোড, সালেহা বেগমের আটকে থাকা ফাইল, কদম আলীর বয়ান এবং মেরিন গ্রুপ অ্যাক্সিডেন্ট ক্লেমের সাথে যুক্ত নম্বরগুলোকে ক্রমানুসারে সাজালেন। সেই রাতে তিনি গোপনে অ্যাডভোকেট নাদিরা সুলতানার সাথে কথা বললেন। নাদিরা সব কিছু শুনে শুধু এতটুকুই বলল, স্যার, এখন আমাদের আবেগপ্রবণ হলে চলবে না, আইনিভাবে মজবুত হতে হবে। পরের দিন সার্কেল ইন্সপেক্টর সাজ্জাদ হোসেনের সাথে তার দেখা হল। সাজ্জাদ সব নোট দেখল, তারপর শান্ত গলায় বলল, যেদিন এরা ফাইল এগিয়ে দেবে ঠিক সেদিনই আমরা ভেতরে ঢুকব। সেই দিনটা নববর্ষের ঠিক আগে এলো। সকালে শাখার রূপ বদলে গিয়েছিল। দরজায় আলপনা আঁকা হয়েছিল, কিছু কর্মচারী বৈশাখী পোশাক পরে এসেছিল। রিসেপশনে মিষ্টির ছোট বাটি রাখা ছিল। দেয়ালে পরিবার, বিশ্বাস আর সেবার মতো শব্দগুলো চকচক করছিল। বাইরে থেকে দেখলে যে কেউই বলবে যে এটি একটি সুখী এবং সুশৃঙ্খল এবং সংস্কারী দপ্তর, কিন্তু সাফায়েত জানতেন যে এই চকধাঁধানো সাজসজ্জার পেছনেই ৩০ কোটির এক বিরাট মিথ্যে তার শেষ নিঃশ্বাস ফেলছিল। ফারহানা পারভিন আজ সবাইকে মেন হলে জড়ো করল। তার চোখে মুখে আজ ভীষণ আত্মবিশ্বাসের ছটা ছিল। সে সবার উদ্দেশ্যে হেসে বলল, নববর্ষ আমাদের শেখায় পরিবার যেন সবসময় একসাথে থাকে, একে অপরকে সাহায্য করে আর পারস্পরিক বিশ্বাসকে রক্ষা করে। আমাদের এই শাখাও একটি বড় পরিবার।
চারিদিকে হাততালি বাজল। সাফায়েত সবার পেছনে শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তার মনে হল, মিথ্যে যখন ভালো শব্দের সুন্দর পোশাক পরে নেয় তখন তা আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। অনুষ্ঠান শেষ হতেই ভেতরের আসল দৌড়ঝাঁপ শুরু হল। রাশেদ খান ল্যাপটপে ফাইল খুলে ফেলেছিল। বকুল মিয়া জাল মেডিকেল পেপারগুলো মেলাচ্ছিল। শামীম হাসান সিস্টেমের লগ সামলাচ্ছিল। হাবিবুর রহমান লোকাল ভেরিফিকেশনের ভুয়ো স্ক্যান কপি আপলোড করল। ফারহানা বারবার ঘড়ি দেখছিল। মফিজুর, সে চড়া গলায় ডাকল। সাফায়েত ভেতরে গেলেন। টেবিলে সেই মেরিন ক্লেমের ফাইল রাখা ছিল। ফারহানা কলমটি তার দিকে এগিয়ে দিল। তোমার শুধু রিসিভিং আর ডকুমেন্ট চেকের এন্ট্রিতে একটা সই করতে হবে। ছোট লোকেদেরও বড় কাজে একটু অংশ পাওয়া উচিত। রাশেদ হালকা হাসি চেপে রাখল। শামীম স্ক্রিনের ওপর ঝুঁকে রইল, কিন্তু তার নজর ছিল মফিজুরের ওপর। সাফায়েত ফাইলটি খুললেন। ওপরে রূপালী তারার নাম লেখা ছিল। নিচে সেই মানুষদের তালিকা ছিল যাদের মধ্যে কদম আলীকে মৃত দেখানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে সাফায়েতের চোখে ভেসে উঠল সালেহা বেগমের সেই ক্লান্ত মুখটা, যিনি নিজের আসল অধিকারের জন্য 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলেন। ফারহানা বলল, সই করো, দেরি করো না। সাফায়েত কলমটা তুললেন। ঘরে কিছু মুহূর্তের জন্য এক ভারী নীরবতা নেমে এল। তারপর তিনি হঠাৎ কলমটা আবার টেবিলের ওপর নামিয়ে রেখে দিলেন। একটা সৎ সই কোনো অভাবী ঘরের উনুন জ্বালাতে পারে। তিনি ধীর অথচ পরিষ্কার গলায় বললেন, আর একটা নোংরা সই কারোর পুরো জীবনকে কাগজের নিচে দাফনও করে দিতে পারে। ফারহানার মুখ শক্ত হয়ে গেল। মফিজুর, এই নাটক বন্ধ করো। ঠিক তখনই বাইরে থেকে ভারী পায়ের শব্দ এল। পরের মুহূর্তেই প্রধান দরজা দিয়ে সার্কেল ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন নিজের টিমের সাথে অফিসের ভেতরে এলেন। তাদের ঠিক পেছনেই অ্যাডভোকেট নাদিয়া সুলতানা ছিল। দুজন পুলিশ কর্মকর্তা সরাসরি আইটি ডেস্কের দিকে এগিয়ে গেলেন এবং সিস্টেম সিল করতে লাগলেন। সাজ্জাদের গলা পুরো অফিসে প্রতিধ্বনিত হল, কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, এখানকার সব কম্পিউটার আর ফাইল তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হচ্ছে। ফারহানা রেগে দাঁড়িয়ে পড়ল। আপনারা অনুমতি ছাড়া একটা প্রাইভেট অফিসে কিভাবে আসতে পারেন? নাদিয়া সুলতানা সামনে এগিয়ে এসে শান্ত স্বরে বললেন, অনুমতি মালিকের পক্ষ থেকে আছে। ফারহানা হাসল। মালিক এখানে কোথায়? ঠিক তখনই মফিজুর রহমান ধীরে ধীরে নিজের পুরনো চশমাটা খুললেন। ঘরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে দেখছিল। নাদিয়া সবার দিকে ঘুরে বলল, যাকে এতক্ষণ আপনারা মফিজুর রহমান ভেবে ক্লার্ক মনে করছিলেন, তিনি আসলে এই কোম্পানির প্রতিষ্ঠাতা মিস্টার সাফায়েত মাহমুদ। পুরো হলঘর পাথরের মতো জমে গেল। ফারহানার মুখের রং উড়ে গেল। বাইরে আলপনার রং তখনও তাজা ছিল, কিন্তু ভেতরে মিথ্যের প্রথম পাপড়িটা ভেঙে পড়েছিল। তিনি শুধু ফারহানার সামনে এসে দাঁড়ালেন। মা, তিনি খুব ধীর গলায় বললেন, আমার স্বামীর মৃত্যু সত্যি ছিল, আমার দুঃখ সত্যি ছিল, আমার কাগজ সত্যি ছিল, তবু আমাকে 1 বছর ধরে দরজায় দরজায় কেন ঘোরানো হলো? ফারহানা চোখ ফিরিয়ে নিল। সালেহা বেগম নিজের ফাইলটি বুকে জড়িয়ে ধরলেন। তুমি অনেক টাকা নিয়েছ, কিন্তু আমার দাবি তো বড় ছিল না, ওটা তো শুধু আমার বাকি জীবনের সাহারা ছিল। বলো, একটা বুড়ির বাধ্যবাধকতাও কি তোমার কাছে উপার্জনের পথ মনে হলো? ঘরে কোনো আওয়াজ ছিল না। ফারহানার চোখ থেকে প্রথমবার জল বেরোল। সে ধপ করে চেয়ারে বসে পড়ল, যেন তার ভেতরের সমস্ত অহংকার ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। সে সাফায়েতের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমাকে একটা সুযোগ দিন। সাফায়েতের গলা ভারী ছিল, তবে তাতে রাগের চেয়ে বেশি কষ্ট ছিল। ভুল সেটা হয় যা মানুষ না জেনে করে। তোমরা লোকেদের চাকরি বাঁচানোর ভয় দেখিয়ে টাকা নিলে, মিথ্যে রসিদ বানালে, জ্যান্ত মানুষকে কাগজে মৃত দেখালে, আর আসল অভাবীদের তাড়িয়ে দিলে। এটা ভুল নয়, পাপ। সাজ্জাদ হোসেন সামনে এগিয়ে এসে বললেন, ফারহানা পারভিন, রাশেদ খান, বকুল মিয়া, শামীম হাসান এবং হাবিবুর রহমান, আপনাদের সবাইকে আর্থিক জালিয়াতি, নথিপত্র কারচুপি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেওয়া হচ্ছে। মহিলা পুলিশ অফিসার ফারহানাকে তুললেন। রাশেদ কিছু বলতে গেল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। শামীম শেষবারের মতো স্ক্রিনের দিকে তাকালো, যেন সেখান থেকে কোনো রাস্তা বেরিয়ে আসবে, কিন্তু ততক্ষণে সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই ফারহানা আচমকা বলে উঠল, স্যার, আমি একা ছিলাম না। সাজ্জাদ থমকে গেলেন। সাফায়েতের চোখ সরু হয়ে গেল। ফারহানা কাঁপা গলায় বলল, আমাদের পদ্ধতি চট্টগ্রামে শেখানো হয়নি। ঢাকা থেকে রাস্তা খুলত, কমপ্লায়েন্স ডেস্ক,
ওখান থেকেই কোড আসত। সাফায়েত কিছু মুহূর্ত একেবারে চুপ রইলেন। ঘরের ভেতরে আবার সেই ভারী নীরবতা নেমে এলো। বাইরে উৎসবের সাজ তখনও ছিল, কিন্তু এটা পরিষ্কার ছিল যে আসল পরিষ্কার করা এখনও বাকি আছে। ফারহানা পারভিনের কথা শোনার পর সাফায়েত মাহমুদের মনে যে নীরবতা নেমে এলো, তা পুলিশের আওয়াজ আর কর্মচারীদের ঘাবড়ানোতেও ভাঙল না। চট্টগ্রাম শাখায় সত্য সামনে এসে গিয়েছিল, কিন্তু সেই সত্য সম্পূর্ণ ছিল না। এখন এর শিকড় ঢাকার সেই হেড অফিস পর্যন্ত যাচ্ছিল, যেখানে সাফায়েত বছরের পর বছর ধরে ভরসা রেখেছিলেন। পরের দিন সকালেই তিনি ঢাকা ফিরলেন। এবার তার পোশাক আবার আগের মতোই ছিল, পরিষ্কার স্যুট, চকচকে জুতো, গম্ভীর মুখ, কিন্তু চোখে সেই সফল মালিকের শান্তি ছিল না। তাতে ছিল সেই মানুষের কষ্ট, যে জানতে পেরেছে যে ঘরের দেওয়াল বাইরে থেকে নয়, ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে। হেড অফিসে তার আচমকা আশায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। লোকেরা দাঁড়িয়ে নমস্তে করছিল, কিন্তু সাফায়েত সোজা নিজের কেবিনে চলে গেলেন। তিনি অ্যাডভোকেট নাদিয়া সুলতানাকে ডাকলেন এবং লুবনা আক্তারের কোড, চট্টগ্রাম থেকে জব্দ করা সিস্টেম লগ এবং কমপ্লায়েন্স অ্যাপ্রুভালের রিপোর্ট সামনে রাখলেন। নাদিয়া স্ক্রিনে একটি নামের দিকে ইশারা করে বলল, স্যার, চট্টগ্রাম শাখার প্রতিটি ভুয়া ফাইলের ওভাররাইড অ্যাপ্রুভাল এই ডেস্ক থেকেই বেরিয়েছে। সাফায়েত নামটা পড়লেন, মুনমুন চৌধুরী। কিছুক্ষণের জন্য তার হাত থমকে গেল। মুনমুন চৌধুরী কোম্পানির ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স হেড ছিল। 5 বছর ধরে সে সাফায়েতের সাথে কাজ করছিল। কম কথা বলা, নিয়মকে গুরুত্ব দেওয়া এমন এক কর্মকর্তা, যার উপর সাফায়েত বহুবার চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। সাফায়েত ধীর গলায় বললেন, ওনাকে আমার কেবিনে পাঠান। কিছুক্ষণ পর মুনমুন ভেতরে এলো। সে বরাবরের মতো সংযতভাবে নমস্তে জানাল। স্যার, আপনি ডেকেছেন? সাফায়েত তাকে বসার ইশারা করলেন, কিন্তু নিজে জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। বাইরে ঢাকার বহুতলগুলো চকচক করছিল। তিনি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করলেন, চট্টগ্রাম শাখার ওই ওভাররাইড কোডগুলো কি আপনি জারি করেছিলেন? মুনমুনের মুখ এক মুহূর্তের জন্য বদলাল, তবে সে স্বাভাবিক হয়ে বলল, স্যার, অনেক সময় সিস্টেমে প্রযুক্তি প্রয়োজন হয়, শাখাগুলো কাজ করতে দেরি করে, তাই। সাফায়েত টেবিলের ওপর রিপোর্টটি রাখলেন। চক, এটা প্রযুক্তির প্রয়োজন ছিল না, এটা 30 কোটির মিথ্যে ক্লেমের রাস্তা ছিল। এটা সালেহা বেগমের মতো আসল দাবিগুলোকে আটকে রাখার উপায় ছিল, আর এটা সেই সব ফাইলের মঞ্জুরি ছিল যেগুলোতে জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। মুনমুনের আঙুলগুলো একে অপরের সাথে শক্ত হয়ে চেপে বসল। নাদিয়া অন্য একটি কাগজ এগিয়ে দিল। এই অ্যাপ্রুভালের পর সমস্ত পেমেন্ট একটি শেল ভেন্ডার অ্যাকাউন্টে গেছে। ওই কোম্পানির ডিরেক্টর আপনার দেওর। এবার মুনমুনের কাছে শব্দ ফোরয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। ঘরে এমন নীরবতা ছড়িয়ে পড়ল, যার সামনে কোনো অজুহাত টিকতে পারে না। কেন? সাফায়েতের গলা অত্যন্ত নিচু ছিল। টকার জন্য নাকি ভয়ের জন্য? মুনমুনের চোখ থেকে জল বেরিয়ে এলো। শুরুতে ভয় ছিল, স্যার। আমার স্বামীর ব্যবসা ডুবে গিয়েছিল। পাওনাদারেরা বাড়ি পর্যন্ত আসতে শুরু করেছিল। তারা বলল, শুধু একটা কোর্ট পাস করে দিন, কারোর ক্ষতি হবে না। তারপর একটা কোর্ট থেকে 2 হলো, 2 থেকে 5টা, আর তারপর আমি নিজেই রাস্তা আর বন্ধ করতে পারলাম না। সাফায়েত তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে রাগ ছিল, কিন্তু তার চেয়েও গভীর কিছু ছিল, ভাঙা বিশ্বাস। মুনমুন, তিনি বললেন, ভুল মানুষ যখন ভুল কাজ করে তখন রাগ হয়, কিন্তু যাকে সঠিক ভেবে দায়িত্ব দেওয়া হয় সেই যদি চোরদের জন্য দরজা খুলে দেয়, তবে মানুষ ভেতর থেকে খালি হয়ে যায়। মুনমুন চেয়ার থেকে উঠে হাত জোড় করল। স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি সব ফেরত দিয়ে দেব, আমি গাবাহি দেব, শুধু আমাকে জেলে পাঠাবেন না। আমার মেয়ের বিয়ে। সাফায়েত প্রথমবার তার কথা থামিয়ে দিলেন। যাদের ফাইল আটকে রেখেছিলে তাদের মেয়েদের জীবনের কি হবে? যে গরিবদের দিয়ে মিথ্যে কাগজে সই করিয়েছিলে তাদের ঘরের কি হবে? আইনের চেয়ে বড় আমার দুঃখ হতে পারে না। দরজা খুলল। সার্কেল ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন ঢাকা পুলিশের সহায়ক টিমের সাথে ভিতরে এলেন। মুনমুন পিছিয়ে গেল, কিন্তু তার জীবনে আর পিছিয়ে যাওয়ার জায়গা ছিল না। সাজ্জাদ আনুষ্ঠানিক স্বরে বললেন, মুনমুন চৌধুরী, আপনাকে আর্থিক জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো অ্যাপ্রুভাল জারি করার অভিযোগে হেফাজতে নেওয়া হচ্ছে। মহিলা পুলিশ কর্মকর্তা তাকে বাইরে নিয়ে যেতে লাগলেন। যাওয়ার সময় মুনমুন শেষবারের মতো ঘুরে তাকাল, কিন্তু সাফায়েত ততক্ষণে জানালার দিকে ঘুরে গিয়েছিলেন। হয়তো তিনি চাইছেন না যে কেউ তার মুখের কষ্ট পড়ে নিক। সেদিন ঢাকার আকাশে রোদ ছিল,
কিন্তু সাফায়েতের মনে হল কোম্পানির ভিতরে দীর্ঘ এক বৃষ্টি এই মাত্র শুরু হয়েছে। মুনমুন চৌধুরীর গ্রেপ্তারির পর সহস্র সুরক্ষায় অনেক কিছু বদলে গেল। তদন্ত দীর্ঘ সময় চলল, আদালতে কাগজ পেশ করা হল, গাওয়াহি হল, এবং অবশেষে সেই সব মানুষ আইনের সামনে দাঁড়াল যারা বিশ্বাসকে ব্যবসা বানিয়ে ফেলেছিল। কয়েক মাস পর সাফায়েত মাহমুদ আবার চট্টগ্রামে ফিরলেন। সেই একই শহর, একই নোনতা বাতাস, কিন্তু এবার শাখার ভিতরে ভয়ের জায়গায় নতুন পরিষ্কারিতা ছিল। ফারহানা, রাশেদ, বকুল, শামীম, হাবিবুর আর মুনমুন নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছিল। লুবনা আক্তারকে নিরাপত্তা দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হল। তানভীর আহমেদ এখন স্থায়ী কর্মচারী, আর মুবারক চাচা যখন গেট খুলতেন তখন লোকেরা তাকে শুধু গার্ড নয়, ঘরের বড়র মতো সম্মান করত। সবার আগে সাফায়েত সালেহা বেগমের সাথে দেখা করলেন। তার দাবি পুরোপুরি মঞ্জুর হয়ে গিয়েছিল। যখন টাকা তার অ্যাকাউন্টে এলো তখন তিনি কাঁদতে কাঁদতে শুধু এতটুকুই বললেন, এখন আমার স্বামীর শেষ চিন্তা দূর হল। তিনি সাফায়েতের মাথায় হাত রাখলেন। সেই আশীর্বাদে এমন স্বস্তি ছিল যা কোনো বড় পুরস্কারে মেলে না। ফেরার সময় সাফায়েত রহিমা খালার চায়ের দোকানে থামলেন। খালা হেসে জিজ্ঞেস করলেন, আজ চায়ের পয়সা আছে তো বাবা? সাফায়েতও হেসলেন, আজ পয়সাও আছে, আর আপনার আশীর্বাদটাও চাই। সেদিন সাফায়েত বুঝলেন যে কোম্পানি কেবল ভবন, টাকা আর বোর্ডরুম দিয়ে তৈরি হয় না। কোম্পানি তৈরি হয় সেই হাতগুলো দিয়ে যা সততার সাথে ফাইল তোলে, সেই চোখগুলো দিয়ে যা সত্য দেখে চুপ থাকে না, এবং সেই মনগুলো দিয়ে যা গরিব মানুষের সম্মানকে কাগজের চেয়ে বড় মনে করে। জীবনও ঠিক এমন, বাইরের ঝড় ততটা ক্ষতি করতে পারে না যতটা ভেতরের বেইমানি করে। ঘর হোক বা অফিস, বিশ্বাসী হল আসল ভিত। যদি আপনি সাফায়েতের জায়গায় থাকতেন তবে কি করতেন? নিজের মতামত কমেন্টে জানান। গল্পটি হৃদয় ছুঁয়ে গেলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন সত্যে ভরা গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। কখনো কখনো জীবন আমাদের শেখায় যে সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানোর নয়, বরং বিশ্বাস ভাঙার। টাকা পরিশ্রমে আবার আয় করা যায়, কিন্তু কারোর বিশ্বাস, কোনো গরিবের দোয়া, কোনো বৃদ্ধের আশা আর পরিবারের নিরাপত্তা একবার ভাঙলে তা জোড়া লাগাতে জীবন পার হয়ে যায়। এই গল্প আমাদের শেখায় যে ঘর, অফিস বা সমাজ, তার আসল ভিত হল সততা। বাইরের শত্রুর সাথে মানুষ লড়তে পারে, কিন্তু ভেতরে লুকিয়ে থাকা লোভ ধীরে ধীরে সব সম্পর্ক ফাঁপা করে দেয়। তাই আমাদের কাজে, পরিবারে এবং আচরণে সত্যকে স্থান দেওয়া জরুরি। অসহায়ের বাধ্যবাধকতার সুযোগ নেওয়া শুধু ভুল নয়, মানবতার বিরুদ্ধে। সাফায়েত আমাদের এটাও শেখালেন যে শক্তির অর্থ উঁচু চেয়ারে বসা নয়, বরং দুর্বলের সাথে দাঁড়ানো। আর জীবনে দেরিতে হলেও সত্য সামনে আসেই। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি সাফায়েতের জায়গায় থাকলে কি করতেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এমন আবেগপূর্ণ গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।